না, তোমাকে কল করব না রোদ পাখি। তুমি নিজে থেকেই ফোন দিবে আমাকে, এমনটাই তো বলেছিলে। আমিও অপেক্ষায় রইলাম তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। মাঝে কেটে গেছে 1 সপ্তাহ। রোদ অনেকবার শুভ্রকে ফোন করতে গিয়েও পারেনি, শুভ্রও দেয়নি। রোদের ভীষণ কান্না পেল। কি এমন হতো যদি শুভ্র নিজে কল করতো রোদকে? আর না পেরে রোদ নিজেই কল করলো শুভ্রকে। শুভ্র তখন হাসপাতালে রোগী দেখছিল। হঠাৎ করে রোদের কল পেয়ে অবাক হওয়ার সাথে সাথে খুশিও হলো। কল কেটে রোগী দেখা শেষ করে কল ব্যাক করলো। সরি সরি রোদ পাখি, সামনে পেশেন্ট ছিল তাই কাটতে বাধ্য হয়েছি। সমস্যা নেই শুভ্র ভাই। কেমন আছো রোদ পাখি? ভালো নেই শুভ্র ভাই। কি হয়েছে তোমার রোদ পাখি? আমি কি আসবো রোদ? ব্যস্ত হতে হবে না তোমায় শুভ্র ভাই। শুভ্র ভাই, হ্যাঁ বলো রোদ পাখি। আমি কারো ভয়ঙ্কর প্রেমে পড়েছি শুভ্র ভাই। তাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। এই কেমন রোগ শুভ্র ভাই? ভালোবাসায় এত কষ্ট কেন শুভ্র ভাই? ভালোবাসায় কষ্ট নেই রোদ পাখি, ভালোবাসা পবিত্র, সুন্দর। তা আমাদের রোদু কার প্রেমে পড়লো শুনি? দেখা হলে বলবো, এখন বলা যাবে না। তাই দেখা হলে বলবা? তাই দেখা হলে বলবা, ঠিক আছে। আচ্ছা রোদ পাখি, আমাকে একটু যেতে হবে, তোমার সাথে পরে কথা বলছি। ফোন কেটে দিল শুভ্র। রোদের ভীষণ মন খারাপ হলো, কান্নাও পেল, কেঁদেও ফেললো। শুভ্র তাকে ব্যস্ততা দেখাচ্ছে, এই তার ভালোবাসা? শুভ্র তাকে জোর করলো না কেন সে কাকে ভালোবাসে বলার জন্য? অভিমানের পাহাড় নিয়ে শুয়ে পড়ল রোদ। হঠাৎ ফোনের বুম বুম শব্দে লাফিয়ে উঠল রোদ। ফোন হাতে নিয়ে শুভ্রের নাম্বার দিকে অবাক হলো। এদিকে সে অভিমানে ফোনই ধরলো না। সময় দেখে আরো চমকালো, রাত 2টো বাজে। আবার ফোন বাজলো, এবার রিসিভ করলো। রোদ পাখি, একটু বাসার বাইরে আসবে? আপনি পাগল হয়েছেন শুভ্র ভাই? কিছু কি খেয়েছেন নাকি? রাত 2টোয় আমি বাসার বাইরে যাব কোন দুঃখে শুভ্র ভাই? আরে এসোই না। আচ্ছা, তোমার বারান্দায় এসে দেখো, তারপর না হয় এসো। রোদ কিছু আন্দাজ করতে পেরে দৌড়ে বারান্দায় গেল। হ্যাঁ, সে যা ভেবেছিল ঠিক তাই। সাদা শার্ট পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। রোদকে দেখে হাত নাড়ালো। আপনি এত রাতে এখানে কেন শুভ্র ভাই? কেউ একজন বলেছিল সে নাকি সামনাসামনি বলবে সে যে ভালোবাসে। কি আর করব, লোভ সামলাতে পারলাম না তাই ছুটে এলাম। এবার আপনি একটু নিচে এসে আমার সামনে দাঁড়াবেন মহারানী। আমার এত দূর থেকে আসা সার্থক করুন ম্যাম। রোদ মুচকি হেসে ফোন কেটে পা বাড়ালো শুভ্রের কাছে যাওয়ার জন্য। কেউ কোথাও আছে কিনা তা দেখে পা টিপে টিপে সদর দরজা খুললো আস্তে করে। বাসার বাইরে বের হয়ে লম্বা শ্বাস নিল। শুভ্র রোদকে দেখে মিষ্টি হাসি দিয়ে 2 হাত বাড়ালো। রোদ দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো শুভ্রের বুকে। শুভ্র তার রোদ পাখিকে জড়িয়ে নিল। এই তো তার প্রাণ, তার রোদ। শীতল হাওয়া বয়ে গেল শুভ্রের শরীর জুড়ে। রোদ ফিসফিসিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি শুভ্র ভাই, ভীষণ ভালোবাসি আপনাকে। শুভ্রের হাসি আরো প্রশস্ত হলো। শক্ত করে জড়িয়ে ধরলো। ফাজলামো করে বলল, কি বললা শুনতে পাইনি, জোরে বলো। আমি আপনাকে ভালোবাসি শুভ্র ভাই। আমিও আপনাকে ভালোবাসি মহারানী। রোদ আবার ঝাঁপিয়ে পড়লো শুভ্রের বুকে। নিঃশব্দে কেঁদে দিয়ে বলল, আমাকে কখনো ছেড়ে যাবেন না শুভ্র ভাই। আমার জীবনে প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা আপনি। আপনি না থাকলে আমি মরে যাব শুভ্র ভাই। কখনো শুনেছ প্রাণ ছাড়া কেউ বেঁচে আছে? তুমি তো আমার প্রাণ, আমার অর্ধেক অংশ। তোমার আগ থেকে তোমাকে ভালোবাসি, কি করে ছেড়ে যাব বলো তো? কখনোই যাব না। এতদিন যেহেতু যাইনি, মৃত্যুর আগ অব্দি তোমার হাত ছাড়বো না। রোদ তৃপ্তির হাসি হাসলো। ঠিক কতক্ষণ একে অপরকে জড়িয়েছিল তার জানা নেই। কোনো কিছু পাওয়ার যে দীর্ঘ প্রতীক্ষা এবং তা সফল হলে নিজের করে পাওয়ার যে আনন্দ, রোদ শুভ্রেরও ঠিক তেমনটাই হচ্ছে। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে শুভ্র রোদকে বুক থেকে সরিয়ে সামনে আনলো। 2 হাতে রোদের ছোট্ট মুখটা আগলে নিয়ে বলল, রোদ পাখি, এখন বাসায় যাও, রাত প্রায় শেষের দিকে, গিয়ে ঘুমাও, সকালে কল করব আমি। যেতে ইচ্ছে করছে না শুভ্র ভাই। আজ যাও, আমি আবার আসবো। আমার রোদ পাখিকে বউ করে নিতে আসবো তো। কয়টা দিন অপেক্ষা করো, তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিব, সেই অবধি একটু কষ্ট করো। রোদ বুঝলো শেষবারের মতো আবার একটু জড়িয়ে নিল।
রোদ চলে গেল সদর দরজা দিয়ে। শুভ্র চেয়ে রইল। শুভ্রের মনে হলো তার কলিজা কেউ নিয়ে গেল। কষ্ট হতে লাগলো ভীষণ। রোদ রুমে গিয়ে বারান্দায় আসলো। শুভ্র চেয়েছিল। রোদ হাত নেড়ে চলে যেতে বলল। শুভ্র গেল না, ঠায় দাঁড়িয়ে রইল। শুভ্রকে যেতে না দেখে রোদ ফোন হাতে নিয়ে কল করলো। শুভ্র ভাই, আপনি যাচ্ছেন না কেন? আপনি তো ভীষণ ক্লান্ত লাগছে, এখন যান। ইচ্ছে করছে না, মন চাচ্ছে সবসময় দু চোখ ভরে তোমায় দেখি। আপনি আমাকে বাসায় পাঠিয়ে দিয়ে এসব বলছেন এখন? আচ্ছা শুভ্র ভাই, আপনি আজ আমাদের বাসায় থেকে যান। না রোদ পাখি, এখন আর বাসায় যাব না, একেবারে বিয়ের প্রস্তাব নিয়েই যাব। কাল হসপিটালেও যেতে হবে। তাহলে এখনই যান, না হয় আমি আসলাম আবার। এই না, যাচ্ছি আমি, তুমি ঘুমাও, আমি ফ্রি হয়ে কল করব তোমায়। রোদ সম্মতি দিতে শুভ্র গাড়ি করে চলে গেল। রোদেরও কষ্ট হচ্ছে ভীষণ। কবে বিয়ে করে আমায় তোমার করে নিবে শুভ্র ভাই? সেই দিনটা জানি খুব শীঘ্রই হয়। এভাবেই চলতে লাগলো রোদ শুভ্রের ভালোবাসা। শুভ্র ফ্রি হলে রোদকে কল দেয়, আর রোদ শুভ্রের ফোনের অপেক্ষায় থাকে। সারা রাত দুজন কত শত স্বপ্ন বনে। শুভ্র সারাদিন হসপিটালে ব্যস্ত থাকলেও রাতটা শুধু তার রোদের জন্যই। ওদের সম্পর্কের যখন 6 মাস, তখন শুভ্র রোদকে বলল, রোদ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ শুভ্র ভাই? কাল তোমাদের বাসায় আসছি, তোমার বাবাকে বলতে। কি? সত্যি? আস্তে রোদ, কান ফেটে গেল, এভাবে কেউ চিল্লায়? কেউ না চিল্লালেও আমি চিল্লাই। আল্লাহ, আমার এত খুশি খুশি লাগে কেন? এই শুভ্র ভাই, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ রে পাগলি, সত্যি। এখন তোর হিটলার বাপ রাজি হলে হয়। শুভ্র ভাই, তুমি মোটেও বাবাকে হিটলার বলবা না। বাবা তোমার কি করেছে? হ্যাঁ, কি করিনি তাই বল। ছোটবেলায় তোর পিছু পিছু করতাম বলে তোর বাপ কি বকা দিত আমাকে? এমন ভান করতো মনে হয় খেয়ে ফেলবে ওনার মেয়েকে। রোদ হেসে দিল। বাবা শুভ্র ভাইকে পছন্দ করে, কিন্তু কেন জানি আবার অপছন্দও করে। রোদ খুঁজে পায় না এর উত্তর। হাস হাস, তোরই তো দিন, তোরা বাপ বেটি একই রকম। আচ্ছা শুভ্র ভাই, বাবা রাজি হবে তো? বাবা রাজি না হলে কি করব তখন শুভ্র ভাই? তোর বাপ রাজি হবে না কেন? আমি কোন দিক দিয়ে কম আছি শুনি? তার মেয়েকে ভালো রাখার সমস্ত ক্যাপাসিটি আমার আছে। হুম, আর যদি কোনো বাড়াবাড়ি করে তাহলে ডিরেক্ট তুলে নিয়ে আসবো তোকে। তোর বাপকে ভালোভাবে বুঝিয়ে দিস, জানি ভালোই ভালোই রাজি হয়ে যায়। রোদ শুভ্রের দুষ্টু মিষ্টি ঝগড়া দিয়ে রাত কাটলো। সকাল হতেই ভীষণ নার্ভাস লাগছে রোদের। কি হবে না কি হবে ভেবে পাচ্ছে না। শুভ্ররা এলো বিকেলের দিকে। শুভ্র, ওর বাবা মা আর জিনিয়া। বেশ কিছুক্ষণ তাদের কথা হলো। যেহেতু রোদকে সবাই চেনে, তাই দেখার প্রয়োজন নেই ওদের মধ্যে কি কথা হলো। রোদ জানে না, তবে বাইরের শোরগোল শুনে এতটুকু বুঝেছে যে ভালো কিছু হয়নি। শুভ্ররা চলে গেল। মাকে জিজ্ঞেস করলো, কিন্তু কোনো উত্তর পেল না। বাবাও গম্ভীর হয়ে রাতে জিনিয়া ফোন দিল। হ্যালো জিনিয়া, কি হলো? আমাকে কেউ কিছু বলছে না। তোমার ভাইয়াকে ফোন দিলাম, ফোন বন্ধ। কি হয়েছে একটু বলবা? রোদাপু, আঙ্কেল রাজি হয়নি। কেন হলো না জানি না। দাদা ভাই আঙ্কেলের পা অব্দি ধরলো, তবুও আঙ্কেলের একই কথা, সে বিয়ে দিবে না তোমায়। কারণ জানতে চাওয়ার কিছুই বললো না, শুধু বলল তার ডিসিশন ফাইনাল, এ বিয়ে হবে না মানে হবে না। আব্বু আম্মু কত বুঝালো, কিন্তু কাজ হলো না। রোদ হতবাক হলো, তার বাবা কেন এমন করলো? সে তো নিজেই রাজি, তাহলে কেন? রোদের চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। নিজেকে শান্ত করে বলল, তোমার দাদা ভাই কোথায়? দাদা ভাই এখনো বাড়ি আসেনি রোদাপু। সবাই খুব চিন্তা করছে ভাইয়াকে নিয়ে। ভাইয়ার অবস্থা ভালো না, কেঁদেছে খুব। তুমি একটু দেখো না, আমার ভাইয়া কই? রোদ ফোন কেটে থম মেরে পড়ে রইল। হঠাৎই উঠে মায়ের কাছে গেল। মা বাবা এমন কেন করলো? আমি শুভ্র ভাইকে ভালোবাসি মা, তুমি তো জানো শুভ্র ভাই কেমন। তাহলে বাবা কেন রাজি হলো না? রোদের মাও বুঝতে পারছে না কি হলো। নিজের স্বামীকে সেও বুঝিয়েছে, কিন্তু তার একই কথা, আত্মীয়র মধ্যে আত্মীয়তা করবে না। সামান্য এই কারণে নিজের মেয়ের সাথে এমন করলো।
বাবার কথা রোদকে বলল। রোদ কিছু না বলে বাবার রুমে চলল। রোদের বাবা ইজি চেয়ারে বসে আছেন। রোদ ধীর পায়ে এগিয়ে গেল বাবার কাছে, আলতো স্বরে ডাক দিল। বাবা, তোমার সাথে আমার কথা আছে। সুপ্রভাতে তো যে কোনো কথা বললে বলো। নিজের বাবা এমন আচরণে রোদ অসন্তুষ্ট হলো, তবুও বলল, বাবা, আমি শুভ্র ভাইকে ভালোবাসি বাবা। আমি তাকেই বিয়ে করতে চাই। শুভ্রকে ভুলে যাও, ওর সাথে কোনো সম্পর্ক হবে না। কেন বাবা? শুভ্র ভাই কি করেছে বলো আমাকে। আমরা দুজন দুজনকে ভালোবাসি বাবা। প্লিজ আমাদের দিকটা একটু ভাবো। হ্যাঁ, তোমার কথায় হয়তো শুভ্র ভাইকে বিয়ে করব না, কিন্তু তাকে ছাড়া আমি ভালোও থাকবো না। তুমি যতদিন না হ্যাঁ করবে ততদিন আমি আর কাউকে বিয়ে করব না। বিয়ে করলেও শুভ্র ভাইকেই করব, না হয় করব না। আমি তোমার মেয়ে বাবা, তোমার মতোই জেদি, মনে রেখো। ভদ্রলোক অবাক হলেন মেয়ের কথায়। এটা কি তার সেই ভোলাভালা মেয়ে, নাকি অন্য কেউ? যে মেয়ে কখনো চোখ তুলে কথা বলেনি, আর সে মেয়ে এত কিছু বলে গেল। রোদ কাঁদতে কাঁদতে চলে আসলো তার রুমে আসতে ফোন বাজলো। শুভ্রের কল। রোদ চোখ মুছে কল রিসিভ করলো। আমাকে ভালোবাসিস রোদ? আমি তোমাকে ভীষণ ভালোবাসি শুভ্র ভাই। আমার কাছে চলে আসতে পারবি? কথা দিচ্ছি, তোকে অনেক সুখে রাখবো। তোর বাপ রাজি হয়নি রোদ। কেন হয়নি আমি জানি না। তুই চলে আয় রোদ। এ সম্ভব না শুভ্র ভাই। আমি যেমন আপনাকে ভালোবাসি, তেমন আমার বাবাকেও ভালোবাসি। আমি এক ভালোবাসা পেতে আরেক ভালোবাসা হারাতে চাই না শুভ্র ভাই। বাবা যতদিন না রাজি হবে আমরা চেষ্টা করব শুভ্র ভাই, কিন্তু তাদের কষ্ট দিব না কখনো। সবাইকে রাজি করিয়ে তবেই বিয়ে করব আমরা। রোদের কথায় শুভ্রের রাগ হলো ভীষণ। রাগে ফোন কেটে দিল, ছুঁড়ে মারলো দূরে। রোদ ফোন কানে নিয়ে হাউ মাউ করে কেটে উঠল। কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছে না যেন সে। এসব স্বপ্ন, সব স্বপ্ন ঘুম ভাঙলেই ঠিক হয়ে যাবে। আমাদের বিয়ে হবে শুভ্র ভাই, খুব সুন্দর একটা সংসার হবে। শুভ্র বাসায় ফিরলো বিধ্বস্ত অবস্থায়। ওর অপেক্ষাতেই ছিল সবাই। ভাইকে ফিরতে দেখে জিনিয়া দৌড়ে গেল সামনে। বাবা মাও উঠে দাঁড়ালেন। দাদা ভাই, তুমি ঠিক আছো? শুভ্র এক পলক বোনের দিকে চাইলো। জিনিয়ার চোখে পানি। শুভ্র বাবাকে দেখে দৌড়ে গিয়ে পা জড়িয়ে ধরলো। সবাই হতভম্ব যে শুভ্র কখনো কারো কাছে মাথা নত করে না, সেই শুভ্রের একই রূপ। বাবা, আমি কিছু চাইনি কখনো তোমার কাছে। আজ চাইছি, প্লিজ আমার রোদকে এনে দাও বাবা। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। দোহাই তোমার, দয়া করে এনে দাও। মা, ও মা, আমার রোদকে এনে দাও না। উপস্থিত সকলের চোখে পানি। পানি শুভ্রের বাবার চোখেও। ছেলেকে অবস্থায় তিনিও দেখতে পাচ্ছেন না। কোনোরকমে বললেন, পা ছাড়ো শুভ্র, রোদ মামনিকে নিয়ে আসবো, তুমি শান্ত হও। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরো শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। শুভ্র শান্ত হলো। সে জানে বাবা একবার বলেছে মানে এনে দেবে। মুচকি হেসে মাকে বলল, মা, খাবার বারো, খিদে লাগছে প্রচুর। শুভ্রের মা চোখের পানি মুছে ছেলের কপালে চুমু দিয়ে খাবার বাড়তে চলল। সে আজ নিজে হাতে খাইয়ে দেবে। তারপর 1 সপ্তাহ, 2 সপ্তাহ, এমন করে 1 মাস কেটে গেল। রোদের বাবার পক্ষ থেকে কোনো সাড়া শব্দ এলো না। রোদ ভেঙে পড়ল। খাওয়া নাওয়া সবই ছাড়লো। মেয়ের কষ্টে মা বুক ভাসালেন, স্বামীকে বোঝালেন। মেয়ের কষ্ট দেখে তারও বোধহয় মন গলল। ফোন লাগালেন শুভ্রের বাবাকে। তাদের বাড়িতে আসতে বললেন। এ খবর রোদ শুভ্র দুজনেই পেলেন। শুভ্র তো মহা খুশি। রোদ, শুনেছো? তোমার হিটলার বাপ রাজি হয়েছে। কাল যেতে বলছে তোমাদের বাসায়। হ্যাঁ, শুনেছি। রোদ, তুমি কি খুশি নও? এভাবে কথা বলছো যে? কে বললো খুশি না আমি? আমি খুশি, কিন্তু ভয়ও হচ্ছে। ভয় পেও না, এবার সব ঠিক হবে ইনশাল্লাহ। তারপর প্রতীক্ষার প্রহর শেষ হলো। শুভ্ররা আসলো। বিয়ের কথা পাকা হলো। 1 সপ্তাহ পরেই বিয়ে ঠিক হলো। রোজ শুভ্রকে আলাদা কথা বলতে বলা হলো। ওরা ছাদে গেল, যেখানে শুভ্র প্রথম তার মনের কথা বলেছিল। শুভ্র রোদকে বুকে টেনে নিল। ফাইনালি আমাদের বিয়েটা হচ্ছে। উফ, তোমার হিটলার বাপ কি একখান মাল মাইরি। ছি, এসব কি ভাষা? মাল?
আপনার মুখের ভাষা এত অশ্লীল হলো কি করে শুভ্র ভাই? আর আমার বাপকে একদম হিটলার বলবেন না। তো কি বলবো? তোমার বাপকে সারা জীবনে হিটলার বলবো? আর এই তুমি আমাকে আপনি বলছো, আবার ভাই বলছো কেন? আমি না তোমার হবু জামাই? জামাইকে কেউ ভাই বলে? বেশ করেছি। শ্বশুরকে যদি কেউ হিটলার বলে তাহলে তাকেও ভাই বলা যায়। ছাড়ুন আমাকে, এভাবে চিৎকারে ধরে আছেন কেন? কেউ চলে আসবে। আমার বউকে আমি ধরেছি, তাতে আর কার কি? বউ এখনো হইনি, আগে হই তারপর। আপনার শ্বশুর মশাই দেখলে বিয়ে ক্যান্সেল করে দিবে। শ্বশুর এখন আসবে না। কোনো বাপ তার মেয়ে আর মেয়ের জামাই রোমান্স দেখে বলো তো? ছি, থামুন তো আপনি। কথার কি ছিরি, নাউজুবিল্লাহ। ও মা, তুমি এমন করছো কেন? দুদিন পর বিয়ে করে যখন বাসর করব তখন কি করব? হ্যাঁ, দোহাই আপনার, চুপ করুন তো। তোমাদের রোমান্স শেষ হলে দয়া করে নিচে আসো। বিয়ের পর অনেক রোমান্স করতে পারবে। এখন থামো। জিনিয়া এলো কিছুক্ষণ পর। তাদের ডাকতে পাঠানো হয়েছে। এসে দেখে ভাই ভাবির দুষ্টু মিষ্টি কথা। জিনিয়ার কথায় রোদ শুভ্র ছিটকে দূরে সরে দাঁড়ালো। শুভ্র রাগ দেখিয়ে বলল, এই তুই এমন ভিলেন কেন? আসার আর সময় পেলি না, বড় ভাই রোমান্স দেখছিস, লজ্জা করে না? ভাই যদি খোলামেলা জায়গায় রোমান্স করে তাহলে আমাদের দেখতে কি সমস্যা? দুই ভাই বোনের কথায় রোদের লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ভাই বোন দুটো নির্লজ্জ। রোদ দৌড়ে নিচে নেমে যেতে লাগলো। পেছন থেকে শুভ্র বলল, আরে আরে, তুমি কই যাও? দেখলি, তোর জন্য লজ্জায় বেচারি চলে গেল। একটু শান্তিতে প্রেম করতেও দিবি না? ডিস্টার্ব একটা। তোর বিয়েতেও এমন করব, দেখিস। রোদ শুভ্রের কথায় কান না দিয়ে নিচে চলে গেল। জিনিয়াও ভাইকে ভেঙচি কেটে নেমে পড়বে। শুভ্র আর কি করবে, সেও চলল ওদের পিছু পিছু। তারপর এক সপ্তাহ ঝড়ের বেগে চলে গেল। ধুমধাম করে বিয়ে হলো রোদ আর শুভ্রের। বিদায়ের সময় রোদের সে কি কান্না! শুভ্র ফিসফিসিয়ে বলল, এখনই এত কাঁদছো, রাতে কি করবে? রাতের জন্য একটু রেখে দাও। অসভ্য লোক, একটু কাঁদতেও দিবে না। ওদের বাসায় ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেল। শুভ্রের বাড়ি ভর্তি মেহমান। রোদ কাউকে তেমন চেনে না। শুভ্রের মা সুন্দর করে রোদকে বরণ করে ঘরে তুললেন। ঘন্টাখানেক পরে রোদকে শুভ্রের রুমে পাঠানো হলো। রুম জুড়ে কাঁচা ফুলের সুবাস। রোদের মন ভালো হয়ে গেল। ঘুরে ঘুরে নিজের বাসর দেখতে লাগলো। লজ্জাও পাচ্ছে ভীষণ। যিনি আর একটু লজ্জা দিতে বলল, ভাবিপু, আজ থেকে এই ঘরটা এবং ঘরের মালিকটা তোমারই। রাতে কি হয় আমাকে সকালে জানিও। আর শুনো, আমি কিন্তু খুব তাড়াতাড়ি ফুপি ডাক শুনতে চাই, বুঝছো? যা ফাজিল, কি যে বলো। কি যে বলি না, সত্যি কিন্তু। তোকে একটা না, 10-10টা বাচ্চার ফুপু ডাক শোনাবো। চিন্তা করিস না, এখন বিদায় হ। আগে বাসর করতে দে, তবেই না ফুপু ডাক শুনবি। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এত উতলা হওয়ার কিছু নেই। আগে দেনা পাওনা শোধ করো, তারপর চলে যাচ্ছি। তোর সাথে আমার কোনো দেনা পাওনা আছে বলে তো মনে হয় না। ইস, আছে। এই যে এত সুন্দর বাসর সাজালাম, তার বুঝি খাটনি হয়নি? দাও এখন 5,000। কি? তুই এত টাকা দিয়ে কি করবি? আর ভাইয়ের বাসরই তো সাজিয়েছিস, অন্য কারো তো আর না। কোনো টাকা পয়সা হবে না জাফর? ভাবিপু, টাকা দিতে বলো তোমার জামাইকে, না হয় কিন্তু আমি যাব না, এই বলে দিলাম। তোমাদের বাসর ক্যান্সেল। চাচ্ছে যখন দিয়ে দেন না, এমন করেন কেন? এই নে, বউ বলছে তাই দিলাম। শত হোক বউ মানুষ, তার কথা কি ফেলতে পারি? জিনিয়া টাকা নিয়ে রোদের গালে চুমু খেয়ে দৌড়ে বের হয়ে গেল। শুভ্র দরজা বন্ধ করে ধীর পায়ে রোদের দিকে এগিয়ে আসলো। রোদ মাথা নিচু করে রেখেছে লজ্জায়। ভয়ে তার শরীর কাঁপছে। শুভ্র সামনে এসে দাঁড়ালো। রোদ তাকে সালাম করলো। শুভ্র রোদকে তুলে কপালে চুমু খেয়ে জড়িয়ে নিল। রোজ যাও, ফ্রেশ হয়ে এসো, তোমার তো অস্বস্তি হচ্ছে। রোদ মাথা নেড়ে সম্মতি দিল। রোদের গহনা খুলতে সাহায্য করলো শুভ্র। রোদ গিয়ে গোসল করে নিল, কারণ গরম লাগছিল ভীষণ। এরপর শান্তি লাগছে। রোদ বের হতে দেখে শুভ্রও ফ্রেশ হয়ে নিয়েছে। রোদ অবাক হলো, বলল, ওয়াশরুমে তো আমি ছিলাম, আপনি কিভাবে ফ্রেশ হলেন?
পাশের রুমে গিয়ে গোসল সেরে এসেছি। অতঃপর দুজনে খেয়ে নিল। শুভ্র রোদের চুল ভালো করে মুছে দিল। রোদের ঘাড়ে গাঢ় করে চুমু খেল। রোদ আবেশে চোখ বন্ধ করে নিল। স্বামী স্ত্রীর ভালোবাসা পবিত্র হয়। শুভ্র রোদকে কোলে তুলে বিছানায় নিয়ে শোয়ালো। মহারানী, আপনি কি পুরোটাই আমার হবেন? আমি কি আপনাকে আমার সবটা উজাড় করে ভালোবাসতে পারি? আপনি কি অনুমতি দিবেন? রোদ লজ্জায় চুপ করে রইল। চুপ থাকার সম্মতির লক্ষণ ভেবে রোদ শুভ্র মিলিত হলো। রুম জুড়ে কাঁচা ফুলের সুবাস, সাথে মোমবাতির মিটিমিটি আলোতে দুটি মানব মানবী তাদের ভালোবাসা উন্মুক্ত করলো। মিশে গেল এক দেহে। রোদ মিনমিনিয়ে বলল, এত ভালোবাসা কি করে সহ্য করব শুভ্র ভাই? মরে যাব আমি। এটা সুখের ভালোবাসা রোদ পাখি, মরবে না তুমি। 10 বাচ্চার বাপ হতে হবে তো, নাকি? আপু, আপু কোথায় হারালে? কে কে? ও ভাইয়া, কেমন আছো এখন? কখন এলে? তুমি আসবে তা তো বলনি। মাত্র এলাম। আমেনা খালা দরজা খুললো, তোমায় দেখতে পেয়ে আগে তোমার কাছে আসলাম। হুম, আর বলে আসিনি কারণ সারপ্রাইজ ছিল, জিনিও জানে না। তোমাদের অ্যানিভার্সারি, আবার আমার বউকে কতদিন দেখি না, তাই চলে এলাম। অনেক খুশি হয়েছি তুমি এসেছো। এমনিতে তো আসতেই চাও না। আচ্ছা, তুমি তাহলে রুমে যাও, আমি শরবত পাঠাচ্ছি। ফ্রেশ হয়ে নিচে এসে খাবে তারপর। এত ব্যস্ত হতে হবে না, তুমি সাবধানে করো। আমি ফ্রেশ হয়ে আসি তাহলে। তুমি যাকে খুঁজছো সে রুমেই আছে, যাও। ফারাবিও মাথা চুলকে উপরে গেল। রোদ ফারাবিকে ভাই বলে, আর ফারাবি আপু। ওদের সম্পর্কটাও একদম ভাই বোনের মতোই। ফারাবি ছেলেটা চমৎকার। তাদের প্রেম কাহিনী ভাবতে ভাবতে অনেক সময় চলে গেল। রোদ তাড়াতাড়ি শরবত করে আমেনা খালাকে দিয়ে উপরে পাঠালো, আর নিজে রান্নার জোগাড় করলো। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর আমাদের বিয়ে। 1 বছর হয়ে যাবে শুভ্র ভাই। তোমার কি মনে আছে শুভ্র ভাই, নাকি ভুলে গেছো? ফারাবি উপরে গিয়ে দেখে রুমে জিনিয়া নেই। রুমে না পেয়ে বারান্দায় ওকে দিতে দেখে বউ তার চোখ বন্ধ করে ইয়ারফোন কানে নিয়ে গান শুনছে হয়তো। ফারাবি আর ডাকলো না। আগে ফ্রেশ হয়ে তারপর ডাক দিতে ভাবলো। মুচকি এসে ওয়াশরুমে পা বাড়ালো। শ্বশুর বাড়ির সবসময় তার জন্য এক্সট্রা কাপড় রাখা থাকে, আর কষ্ট করে বয়ে আনতে হয় না। ফারাবি ওয়াশরুমে ঢোকার মিনিট 2 পরেই জিনিয়া রুমে এলো। রুমে ঢুকেই ভ্রু কুচকালো। ফারাবির গায়ের পারফিউমের গন্ধ এই রুমে কেন? ও কি এসেছে? কিন্তু আমাকে তো বলেনি। আশেপাশে চোখ বুলিও তেমন কিছু পেল না। আলমারি খুলে দেখতে যাবে তখনই দরজায় কেউ কড়া নাড়ল। জিনিয়া গিয়ে দরজা খুলতেই আমিনা খালাকে দেখতে পেল, হাতে শরবত নিয়ে দাঁড়িয়ে আছেন। শরবত কে খাবে খালা? আমি তো বলিনি শরবত দিতে। এটা তোমার লাইগা না মা, এটা ফারাবি বাবার লেগা। তোমাদের জামাই এসেছে? হ, কেন তুমি জানো না? জামাই বাবা তো তোমাগো ঘরেই আইলো, তাই তো রোদ মামুনি শরবত কইরা দিল, ক্লান্ত তো। জিনিয়া শরবত হাতে নিয়ে দরজা চাপিয়ে রুমে আসলো। ফারাবিও বের হলো তখন। জিনিয়া শরবত হাতে ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে। হঠাৎ জিনিয়াকে দেখে ফারাবি থমথমে খেয়ে গেল। কই সে বউকে পেছন থেকে জড়িয়ে ধরে চমকে দিতে চেয়েছিল, হলোই না। তুমি আসবে বলনি তো? আসছি দেখে কি তুমি খুশি হনি? হ্যাঁ, চলে যাবো কি? জিনিয়া বোকা হয়ে গেল। এই কথা সে কখন বলল? খুশি হয়নি কখন বললাম? জানাওনি তাই জিজ্ঞেস করলাম। ফারাবি ঠোঁট টিপে হাসলো। পরক্ষণে আবার গম্ভীর হয়ে বলল, তোয়ালেটা বারান্দায় নেড়ে দিয়ে এসো। এভাবে কথা বলছো কেন? আমি তো কিছু করিনি। তোয়ালে শুকাতে দিয়ে এসো, আমি তো ততক্ষণে শরবত খাই। জিনিয়া মন খারাপ করে তোয়ালে শোকাতে দিতে গেল। 10 মিনিট পরেও যখন রুমে এলো না, তখন ফারাবি গেল বারান্দায়। জিনিয়া কাঁদছে। বুঝতে পেরে ফারাবি আলতো পায়ে এগিয়ে গেল। পেছন থেকে ঝাপটে ধরল তার বউকে। ঘাড়ে নাক ডুবিয়ে বলল, সরি বউ, তোমাকে সারপ্রাইজ দিতে না বলে এসছি। কতদিন দেখি না বলো তো তোমায়। তুমি আমাকে ছাড়া দিব্যি আছো। আমার বুঝি সব ভালো লাগে, তাই একটু রাগ দেখাতে চাইলাম, কিন্তু তার কই হলো। বউ আমার কেঁদে কেটে অস্থির। জিনিয়া সরিয়ে দিল ফারাবিকে। সে অভিমান করেছে, এ কথা আগে বললেই হতো। শুধু শুধু কাঁদালো তাকে। সরো তুমি।
কিচ্ছু শুনতে চাই না। কি জানি বলছিলে চলে যাবে? যাও চলে। ফারাবি হেসে জিনিয়ার নাক টেনে বলল, আমি বউ ছাড়া থাকতে পারি না, তাই সরি টু সে বউকে দাঁড়িয়ে যাচ্ছি না। বউ যতদিন থাকবে আমিও ততদিন আছি। হইছে ঢং। এতদিনে আমাকে দেখতে ইচ্ছে হলো, তা বলবা না তো। উলু বাবা লে আমার বউ রে। ও, তুমি জানো তুমি গাল ফুলালে কত কিউট লাগে দেখতে তোমায়। মন চায় চুপ করে খেয়ে ফেলি। যা ফাজিল, খালি ফাজলামি। ফারাবি শব্দ করে হাসলো। জিনিয়াকে বুকে টেনে নিল। দুজন দুজনের সাথে লেপ্টে রইল। জিনিয়া ভালো করে আঁকড়ে ধরলো তার কিউট স্বামীকে। কি ব্যাপার বলো তো? শুভ্র এখনো এলো না যে? কি জানি, ওকে যে বারবার করে বললাম তাড়াতাড়ি আসতে। তোমার ছেলেটা এত বদ হলো কবে থেকে? সে কি ভুলে গেছো? আর একটু পরে কি? ছেলে বুঝি আমার একার, তোমার না? রোদ শ্বশুর শাশুড়ির মিষ্টি ঝগড়া দেখে মিটমিট করে হাসলো। তাদের ডেকে বলল, মামুনি বাবা এসো, খেয়ে নাও তোমরা, রাত অনেক হলো। আমেনা খালা জিনিয়া আর ফারাবিকে ডাকো। আমেনা খালা মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। শুভ্র আসুক, তারপর খাই সবাই একসাথে। রোদের মনটা খারাপ হয়ে গেল। সে কয়েকবার ফোন করেছে শুভ্রকে, কিন্তু ধরেনি। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, তোমার ছেলের সাথে কথা হয়েছে আমার, এমার্জেন্সি পেশেন্ট আসায় আসতে পারছে না, তোমাদের খেয়ে নিতে বলেছে, কাজ শেষ করে চলে আসবে। সে কি, আমি যে কল করলাম ধরলো না তো। ওকে পই পই করে বললাম আজকে তাড়াতাড়ি ফিরতে। থাক না বাবা, তোমরা খেয়ে নাও। সরি বাবা, তোমাদের মিথ্যা বলতে হলো, না হলে কেউ খেতে না তোমরা। ইতিমধ্যে ফারাবি জিনিয়াও চলে আসলো। কেউ খেতে চাইছিল না, কিন্তু রোদের জোরাজুরিতে অগত্যা সবাই খেতে বসলো। রোদ সবাইকে খাবার বেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? খেতে বস। তোমার ছেলেকে ছাড়া কবে একা খেয়েছি মামুনি, তোমরা খেয়ে নাও, তোমার ছেলে আসলে একসাথে খাবো। কিন্তু রাত তো অনেক হলো মা, দেখ 11টা বেজে গেছে। এখন একটু খা, আবার পরে না হয় খেয়ে নিস। থাক না মামুনি, ও আসুক। আর কেউ জোর করলো না, কারণ সবাই জানে শুভ্রকে ছাড়া রোদ কখনোই খায় না। শুভ্র যত রাত করে ফিরুক না কেন, রোদ না খেয়ে থাকে। যার যার মতো সবাই খাওয়া দাওয়া করে ঘুমোতে গেল। রয়ে গেল শুধু রোদ একা। ড্রয়িং রুমের সোফায় বসে ঝিমাচ্ছে রোদ। রোদ মা, জি মামুনি, কিছু লাগবে? 12টার বেশি বাজে মা, রুমে গিয়ে বিশ্রাম নাও। রোদ মাথা নিচু করে ফেলল। রেহেলা তা দেখে বলল, শুভ্র যে কবে শুধরাবে, মন খারাপ করে না মা, যাও তুমি রুমে। রোদের চোখে পানি চিকচিক করছে। কান্না আটকে বলল, সমস্যা নেই মামুনি, তুমি ঘুমাও গিয়ে, দরজা খুলতে হবে তো আমি থাকি। না মা, ও কখন আসবে ঠিক নাই, আমিও নিচেই আছি, আমি দরজা খুলে দিব। রোদ আর কিছু বলল না। ওর ভালো লাগছে না, ঘুমে ধরেছে ভীষণ, তাই আর কথা বাড়ালো না। হেঁটে চলল রুমে। সিঁড়িতে পা দিতেই পেছন থেকে রেহালার ডাক পড়ল। রোদ থামলো, পেছন ফিরে ঘুরে তাকালো। শুভ 1 বছর বিবাহ বার্ষিকী মা, সুখী হওয়া জীবন। রোদ মিষ্টি করে হাসলো, ছোট্ট করে জবাব দিল, ধন্যবাদ মামুনি, দোয়া করো সবসময়। রেহালা মুচকি এসে সম্মতি দিলেন। রোদ আর দাঁড়ালো না, চোখ দিয়ে পানি পড়ছে। আজ তাদের বিবাহ বার্ষিকী, আর শুভ্র এখনো এলো না। একটা ফোন কল বা মেসেজও দিল না। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। তুমি কি ভুলে গেছো শুভ্র ভাই, আজ আমাদের বিবাহ বার্ষিকী? তুমি আজও এমন করলে? শুভ্র এলো রাত 2টায়। ক্লান্ত হয়ে কলিং বেল চাপতে রাহেলা চৌধুরী দরজা খুলে দিলেন। মাকে দেখে অবাক হলো শুভ্র। মা, তুমি এত রাতে কি করছো? ঘুমাওনি? তোমার মা শরীর ঠিক নেই। বাবা, তাহলে আমাদের ভালো মন্দের দিকটা মনে আছে আপনার? শুভ্র বুঝলো তার মা জননী রেগে আছেন, তবুও বলল, কি হয়েছে মা, রেগে আছো কেন? রেহেলা চৌধুরী ছেলের কান টেনে বলল, তোর এতক্ষণে আসার সময় হলো? আজকে তোদের বিবাহ বার্ষিকী ভুলে গেছিস? রোদ কতটা কষ্ট পেয়েছে ভাবতে পারছিস? মেয়েটা না খেয়ে তোর জন্য বসেছিল, আমি জোর করে রুমে পাঠালাম। আহ মা ছাড়ো, লাগছে তো। আমি ভুলিনি মা, এই দেখো
তোমার বৌমার জন্য কি এনেছি। কি করবো বলো, কাজের এত চাপ, মাত্রই শেষ হলো, তবে আসতে পারলাম। আমাকে এসব বলে লাভ নাই। বউয়ের রাগ ভাঙাও গিয়ে। আর খাবার নিয়ে যাও, খেয়ে নিও। শুভ্র হেসে মাথা নাড়ল। রুমে আসতে দেখে বাতি বন্ধ। ডিম লাইটের হালকা আলোতে রোদকে আবছা দেখা যাচ্ছে। শুভ্র হেঁটে রোদের কাছে গেল। রোদ পুরাই ঘুমে। শুভ্র রোদকে চুমু খেল, তারপর হাতের ফুলগুলো টেবিলে রাখলো। গোসল সেরে অল্প একটু খেয়ে নিল। একবার ভাবলো রোদকে ডাকবে, কিন্তু গভীর ঘুমে দেখে আর ডাকলো না। মায়া হলো ভীষণ। নিজেও অল্প কিছু খেয়ে রোদের পাশে শুয়ে পড়ল। রোদকে টেনে বুকে নিল। প্রশস্ত বুকের মাঝে রোদ নাক ডুবিয়ে পড়ে রইল। শুভ্র হাসল। রোদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, 1 বছরে বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা আমার বাচ্চা বউ। সকাল 10টায় আড়মোড়া ভেঙে ঘুম ভাঙল রোদের। পাশে হাত দিতে লাফিয়ে উঠল রোদ। বা পাশটা খালি পড়ে আছে। তাহলে কি শুভ্র রাতে আসেনি? মন খারাপগুলো ঘিরে ধরল রোদকে। দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই চোখ কপালে। এত বেলা হলো আর কেউ ডাকলো না একবারও। তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে ঠিকঠাক করে বের হতে চোখ পড়ল টেবিলে, যেখানে রাখা আছে অনেকগুলো বিভিন্ন রঙের গোলাপ। রোদ এগিয়ে গেল, ফুলগুলো হাতে নিয়ে ঘ্রাণ শুকল। যদিও ফুলগুলো নেতিয়ে পড়েছে, তবুও ভালো লাগলো। এটা যে শুভ্র ছাড়া কেউ করেনি তা ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফুল রাখতে একটা চিরকুট পেল, সাথে সুন্দর একটা পায়েল। রোদ চিরকুটটা হাতে তুলে নিল। আমার রোদ পাখি, প্রথমেই ভেরি ভেরি সরি কালকের জন্য। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে 1 বছর পার করে ফেললাম। তবু মনে হয় এই তো সেদিন, যেদিন আমার রোদ পাখিকে নিজের করে পেলাম। বাচ্চা মেয়েটার মুখ ভর্তি মায়া দেখে নিজেকে আটকে ফেললাম। যার ছোট ছোট পাগলামিতে আমার দিন কাটে, যার একটু মন খারাপে আমার মন কাঁদে, যে অভিমান করলে আমার অস্থির লাগে, যার ভালোবাসা আমাকে করেছে পূর্ণ, সেই তো তুমি। আমার অর্ধাঙ্গিনী, আমার সানশাইন, আমার রোদ পাখি এবং আমার ভবিষ্যৎ বাবুর মাম্মা। হঠাৎ একটা কাজ পড়ে যাওয়ায় আমাকে যেতে হচ্ছে। তোমার মিষ্টি ঘুমটা ভাঙতে ইচ্ছে করলো না বলে ডাকিনি। কথা দিচ্ছি তাড়াতাড়ি ফিরে আসবো। রাগ করো না পাখি, কাল রাতে খাওনি, এখন ফ্রেশ হয়ে খেয়ে নিবা। আর হ্যাঁ, তোমার জন্য সারপ্রাইজ আছে, নিচে গেলেই দেখতে পাবে। ভালোবাসি বউ, আমার মন উজাড় করা ভালোবাসা শুধু আপনার জন্য মহারানী, আপনার একমাত্র জামাই। চিঠি পড়ে রোদ হেসে ফেলল। মুহূর্তেই সব রাগ অভিমান মুছে গেল। তৈরি হলো ভালো লাগা, ভালোবাসা। চিঠিটা ভাঁজ করে ড্রয়ারে রেখে নিচে গেল। নিচে যদি সারপ্রাইজটা পেল, তার বাপের বাড়ির সবাইকে দেখে খুশিতে আত্মহারা হলো। দৌড়ে গিয়ে বাবা মার বুকে ঝাঁপিয়ে পড়ল। মেঘলা আর তার সাথে ছোট বাচ্চা মেঘালয়কে দেখে কেঁদে ফেলল। আল্লাহ, কতদিন পরে দেখছি তোমাদের। আপি, তোমার আসার এই সময় হলো বুঝি? ওরে আমার রোদু, কি করব বল, এত ব্যস্ততা। মেঘালয়কে নিয়ে আরো বেশি ব্যস্ত হয়ে পড়ি, তাই আর আসা হয় না। শুভ্র জোর করে আজকে আনলো। মেঘলার ছেলে মেঘালয়, বয়স কত আর হবে, বছর তিনি। কি পাক না। রোদকে দেখেই বলল, খামনি খামনি, আমি এসেছি, আমায় তুলে নাও খামনি। রোদ মেঘালয়ের গালে চুমু খেয়ে কোলে তুলে নিল। রোদের কোলে গিয়ে মেঘালয় বুকের সাথে মিশে রইল। কিছুক্ষণ পরে বলে উঠল, খামনি, তোমার একটা মেয়ের তাতে আমার তাতে বিয়ে দিবা? মেঘালয়ের কথায় উপস্থিত সবাই হেসে দেয়। রোদও মিষ্টি হেসে বলল, ঠিক আছে বাবাই, আমার একটা মেয়ে হলো, তোমার সাথেই বিয়ে দিব। মেঘালয়ের খুশি আর দেখে কে। এক এক করে সকলে শুভেচ্ছা জানায় রোদকে। তারপরে সময়টুকু কিভাবে যে কেটে যায় রোদ বুঝতেই পারেনি। সকলকে পেয়ে আড্ডা খাওয়া দাওয়ার সাথে তার সময় কেটে যায়। শুভ্র আসে বিকেলের দিকে। সন্ধ্যায় ছোট্ট পার্টি হয়। আর 11টায় রোদ আর শুভ্র একটু ফ্রি হয়। নিজেদের রুমে আসতেই দুজনে অবাক হয় ভীষণ। হঠাৎ দরজা লাগার শব্দে দুজনেই ঘুরে তাকায়। 1 বছরের জন্য নতুন করে বাসর সাজালাম, এবার আর টিপস নিলাম না। আমার আর ফারাবির পক্ষে থেকে
উপহার দিলাম তোমাদের। কৃতজ্ঞতা স্বরূপ 10 মাস পরে আমাকে ফুপি ডাক শোনার ব্যবস্থা করে দিলেই হবে। কথা শেষ করেই জিনিয়া দরজা আটকে চলে গেল। শুভ্র হাসলো আর রোদ লজ্জা পেল। আলমারি খুলে একটা প্যাকেট পাবে, ওটাই যা দেখবে তা পরে এসো। আমি বারান্দায় অপেক্ষা করছি। রোদ সম্মতি দিয়ে আলমারি খুলতে গেল আর শুভ্র হেসে বারান্দায় পা দিল। প্যাকেট খুলতেই রোদ মুগ্ধ হলো। সাদা লালের সংমিশ্রণে একটা সুন্দর জর্জেট শাড়ি। রোদ সুন্দর করে শাড়ি পরল। শাড়িটা জর্জেট হওয়ায় শরীরের প্রতিটা ভাঁজে স্পষ্ট বোঝা যাচ্ছে। রোদ লজ্জা পেল, তবুও পা বাড়ালো বারান্দায়। রোদের উপস্থিতি টের পেয়ে শুভ্র পিছু ঘুরল। সাথে সাথে থমকে গেল, হৃদস্পন্দন থেমে গেল। মুখ ফুটে বের হলো, মাশাআল্লাহ, এটা আমার বউ। রোদ লজ্জায় মাথা নিচু করে নিল। শুভ্র এগিয়ে রোদের মাথা তুলে ধরল, হঠাৎ কোলে তুলে নিল। কি করছো তুমি? পড়ে যাবে তো। আমি ধরেছি, পড়বে কেন? জিনিয়া কি বললো শুনলে না? এবার আর নো ছাড়াছাড়ি, একটা পুচকু নিয়ে তবেই ছাড়বো। রোদ শুভ্রের বুকে মুখ লুকালো। আর একটা রাত সাক্ষী থাকলো তাদের ভালোবাসার। রুমের প্রতিটা জিনিস বুঝিয়ে লজ্জা পেল আজ। মোম শেষ হলো। দুজন মানবী ক্লান্ত হলো। তাদের নিঃশ্বাস মিলে একত্র হলো। ভালোবাসার সুবাস বয়ে গেল শরীর আর মন জুড়ে। রোদ ফিসফিসিয়ে বলল, ভালোবাসি আমার রোমান্টিক একমাত্র বর। আমিও ভালোবাসি আমার বউ, আমার রোদ পাখিকে। ও আফা গো, কোন হানে আপনি দেখা যান, রোদ মামুনি পড়িয়া গেছে। আমেনার এমন চিৎকারে রেহালা ছুটে আসলেন। এসে দেখলেন রোদ মেঝেতে পড়ে আছে। আমেনা মাথার পাশে বসে চোখে মুখে পানি ছেটা দিচ্ছে। রেহালা চৌধুরী রোদকে এমন পড়ে থাকতে দেখে দৌড়ে গেল রোদের কাছে। রোদ, এই রোদ, কি হলো তোর? রোদ, কিভাবে হলো এসব? আমেনা, তুই কোথায় ছিলি? আমি কিছু জানি না আফা, আমাকে বলল খালা আমার মাথা ঘুরছে, একটু পানি এনে দাও। তাই পানি আনতে গিয়েছিলাম, এসে দেখি রোদ মা পড়ে আছে। রোদকে ধর, রুমে নিয়ে যাই আগে। বাসায় রোদ, রেহালা আর আমেনা ছাড়া কেউ নেই। সুব্রতার হসপিটালে, নাজমুল চৌধুরী তার অফিসে, আর জিনিয়া চলে গেছে রোদের বিবাহ বার্ষিকীর পরই। রোদকে রুমে শুয়ে দিয়ে রেহালা চৌধুরী তাদের ফ্যামিলির ডাক্তারকে ফোন করলেন। ডাক্তারকে আসতে বলে শুভ্র এবং নাজমুলকেও বললেন রোদের অবস্থা। রোদের অবস্থা শুনে সকলে ছুটে আসলো। মা, মা, আমার রোদের কি হয়েছে? তোমরা একটু খেয়াল রাখবে না? পড়ে গেল কি করে? বেশি সমস্যা হয়েছে? শান্ত হও বাবা, তোমার ডাক্তার আঙ্কেলকে কল করেছি, এসে পড়বে এক্ষুনি। বলতে না বলতেই ডাক্তার সিরাজের আগমন ঘটল। তাকে রোদের রুমে নিয়ে যাওয়া হলো। রোদ এখনো অজ্ঞান। তিনি রোদকে দেখলেন। সবাই রোদের রুমে জড়ো হয়ে আছে। নীরবতা ভেঙে নাজমুল চৌধুরী বললেন, সব ঠিক আছে তো সিরাজ? রোদ জ্ঞান হারালো কেন? রোদের শরীর অনেক দুর্বল, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। আর কিছু রিপোর্ট দিচ্ছি, কাল অবশ্যই টেস্ট করিয়ে আনবে। রিপোর্টের কথা শুনে শুভ্র টাস্কি খেল। রিপোর্ট কেন আঙ্কেল? আপনি মাত্রই না বললেন তেমন কিছু না, শরীর দুর্বল শুধু। হ্যাঁ মাইসান, আর একটা খবরও আছে, যার জন্যই টেস্ট করানোর কথা বললাম। কি খবর ভাইজান? সিরিয়াস কিছু? তোমরা জানো না, দেখেও অবাক হচ্ছে, যেখানে পেশেন্টের স্বামী একজন নামকরা ডাক্তার, আর সে বুঝতেই পারল না যে তার বউ মা হতে চলেছে। ভেরি স্ট্রেস। কি, শুভ্র বাবা হবে? ও আল্লাহ গো! এটা কি সত্যি আঙ্কেল? ডাক্তার সিরাজ রোদকে ঘুমের ইনজেকশন দিয়ে উঠে দাঁড়ালেন। শুভ্র সামনে এসে কাঁধে হাত রেখে বললেন, হ্যাঁ মাই বয়, তুমি বাবা হচ্ছ, আর আমরা দাদু। তো তবুও তুমি রোদকে নিয়ে টেস্টগুলো করিয়ে এসো কেমন? শুভ্র খুশিতে কেঁদেই ফেলল। কাঁদছেন রেহালাও। তার কতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। তাদের বাসায় নতুন প্রাণ আসবে, তাকে দিদুন বলে ডাকবে। নাজমুল চৌধুরীর চোখও ছলছল করছে খুশিতে। প্রাণপ্রিয় বন্ধু সিরাজকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালেন। আমাকে ধন্যবাদ না জানিয়ে তোমার ছেলে মেয়েকে দাও। আর শুভ্র, রোদের শরীর কিন্তু সত্যিই দুর্বল ভীষণ। এই সময়ে বেশি করে কেয়ার করতে হয়, তুমি জানো নিশ্চয়ই।
আশা করি তুমি তোমার স্ত্রীর সঠিক যত্ন নিবে। আজ আসি তাহলে। শুভ্র মাথা নেড়ে সম্মতি দিতেই ডাক্তার সিরাজ চলে গেলেন। রেহেলা চৌধুরী ছেলের কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরলেন আর অভিবাদন জানালেন। শুভ্র হাসলো। নাজমুল চৌধুরীও একই কাজ করলেন। তাদের বাসায় নতুন অতিথি আসবে, এটা কি চারটিখানি কথা? তিনি চলে গেলেন মিষ্টি কিনতে। আজ সারা পাড়া মিষ্টি বিলি করবেন। এক এক করে সকলে চলে গেল। শুভ্র ধীর পায়ে রোদের কাছে এগিয়ে গেল। রোদ ঘুমোচ্ছে। ধন্যবাদ তোমায় রোদ পাখি, আমাকে এত বড় খুশি সংবাদ দেওয়ার জন্য। হুম, এই যে আমার পুচকি সোনা, তাড়াতাড়ি চলে এসো তো, বাবাই অপেক্ষায় আছে। ইতিমধ্যে সবাইকে খবর দেওয়া হয়ে গেছে। ঝাঁকে ঝাঁকে সবাই শুভ্রদের বাসায় এসে হাজির। রোদের ঘুম ভাঙলো দুপুরে। নিজেকে বিছানায় দেখে অবাক হলো। আমি এ সময় বিছানায় কেন? আর ঘুমিয়েই বা কেন? কত বাজে এখন? রোদ বিছানা থেকে নামতে যেতেই মাথা ঘুরে উঠল। বাইরে থেকে অনেক মানুষের কথা শোনা যাচ্ছে। বাড়িতে এত মানুষ এলো কোথা থেকে? নিজেকে সামলে উঠে দাঁড়াতেই টেবিলের উপর দুধের গ্লাস আর এক প্লেট ফল দেখতে পেল। সাথে রোদের পছন্দের রসমালাইও ছিল। রোদের ভ্রু কুঁচকে গেল। এগুলো এখানে কে আনলো? রসমালাই দেখে লোভ সামলাতে পারলো না। বাটিতে হাত দিতে যেতেই কারো গলা শুনতে পেল। খবরদার, আগে বাটিতে হাত দিবে না। প্রথমে দুধ শেষ করো, তারপর সবগুলো ফল, তারপর রসমালাই। তুমি এ সময় এখানে? শুভ্র মুচকি হেসে রোদের সামনে এগিয়ে গেল। রোদকে ধরে ওয়াশরুমে নিয়ে হাত মুখ ধুয়ে দিল। রোদ শুধু আহম্মকের মতো শুভ্রের কাজ দেখতে লাগলো। দুধ এগিয়ে দিয়ে শুভ্র বলল, নাও, এটা শেষ করো। একদম বাহানা দিবে না, পুরোটা খাবে। কিন্তু কেন? এ সময় দুধ কেন খাবো? তুমি জ্ঞান হারিয়েছিলে, ডাক্তার বলেছে তোমার শরীর দুর্বল, তাই বেশি করে দুধ, ডিম খেতে হবে। দুধ খাবো না, ওই যে রসমালাই, ওইটা খাবো। এসব তোমার জন্যই, অন্য কেউ খাবে না। আগে দুধ শেষ করো, তারপর বাকি সব। তাড়াতাড়ি খাও, একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজের কথা শুনে রোদ এক নিঃশ্বাসে দুধ শেষ করলো। তারপর অল্প কিছু ফল খেয়ে রসমালাইয়ের বাটি নিয়ে বসলো। খেতে খেতে বলল, সারপ্রাইজটা কি বলো না? কংগ্রাচুলেশন রোদ পাখি, এবং অনেক অনেক ধন্যবাদ। রোদ হা করে চেয়ে রইল। তাই কেন এসব বলছে শুভ্র? হঠাৎ এসব বলছো কেন? কি হয়েছে বলো তো? তুমি অসময়ে বাসায়, আবার বাইরে থেকে জিনিয়ার গলা শোনা যাচ্ছে, এখন আবার দুধ ফল খাওয়ালে ব্যাপার কি? ব্যাপারটা হলো আমি বাবা হচ্ছি আর আপনি মা। হঠাৎ এমন কথা শোনার জন্য বোধহয় রোদ প্রস্তুত ছিল না। হাত থেকে চামচ পড়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, সত্যি? তুমি যা বললে তা সত্যি? আসলে আমি মা হব? হ্যাঁ রোদ পাখি, সত্যি। কিন্তু তুমি তো আমাকে বলনি যে তোমার শরীর দুর্বল লাগে, মাথা ঘুরে। আমি কি বুঝতে পারছি নাকি? আমি তো ভেবেছি খাওয়া দাওয়ার অনিয়ম হয় বলে। রোদ কাঁপছে খুশিতে। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। শুভ্রের বুকে মাথা রেখে চুপ করে আছে। মা হওয়া এক দারুণ অনুভূতি। আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে। একটা ছোট বাচ্চা আসবে, যার ছোট ছোট হাত পা, ছোট একটা তুলতুলে শরীর থাকবে, আদো আদো গলায় পাপা বলে ডাকবে, আর তোমায় মাম্মা। রোদ হাসলো। তার চেয়ে কি আনন্দ হচ্ছে। হুট করে শুভ্র বলে উঠল, এই রোদ পাখি, আমার কিন্তু একটা মিষ্টি ছোট্ট রোদও চাই। না না, একটা ছোট্ট শুভ্র চাই। দুজন ছেলে আর মেয়ে নিয়ে ঝগড়া শুরু করে দিল। তারপর নিজেরাই হেসে ফেলল। রোদ শাড়ি বদলে শুভ্রের সাথে নিচে গেল। ওদের দেখে সবাই হই হই করে উঠল। জিনিয়া দৌড়ে এসে রোদকে জড়িয়ে ধরল। অভিনন্দন ভাবিপু, কি যে খুশি লাগছে, কি আর বলবো তোমায়। আমার ফুপি টাকার লোক চলে আসছে, কি মজা। জিনিয়ার বাচ্চা মতে সবাই হাসলো। সবার সাথে কথা বলে শুভ্র রোদকে নিয়ে হসপিটালে গেল টেস্টগুলো করিয়ে শিওর হতে। সাথে বিভিন্ন সাজেশনও পেল। তারপরে সময়গুলো চলতে থাকলো ঝড়ের বেগে। রোদ এখন আগের থেকে বেশ মোটা হয়েছে। পেটগুলো ফুলে গেছে। অদ্ভুত সুন্দর লাগছে তাকে দেখতে। সেই সাথে রোদের বাচ্চামো আরো বেড়েছে। শুভ্রকে জ্বালিয়ে মারে। এই তো সেদিন শুভ্র সবে হসপিটাল থেকে ফিরেছে, অমনি রোদের বায়না। এই বাবুর আব্বু, আমি আচার খাবো, আইসক্রিম খাবো, কেক খাবো। রোদ পাখি, এখন তো অনেক রাত, কাল সব এনে দিব। আচার না বাসায় ছিল? নাই, শেষ করে ফেলছি ওসব। এখনই খাবো, এনে দাও, না হয় কাঁদবো খুব। বাবুও কাঁদবে কিন্তু। কি আর করার, শুভ্রকে সে অবস্থায় যেতে হলো। পরিচিত এক দোকানদারকে ঘুম থেকে তুলে জিনিস আনতে হলো।
প্রতিদিন রোদের নিত্য নতুন বায়না, আর তা পূরণ করাই শুভ্রের কাজ। দেখতে দেখতে রোদের 8 মাস পড়ল। আলট্রা করার জন্য হসপিটালে গেল। সবাই ওদের আগ্রহে পথে আছে রিপোর্টের জন্য। ডাক্তার যখন বলল তাদের টুইন বেবি হবে, রোদের সে কি কান্না খুশিতে। সকলে ভীষণ খুশি, একসাথে দুটো বাবু কম কি। সেদিন সকালবেলা সবাই খেতে বসেছে, রোদ সিঁড়ি দিয়ে নামছে, হঠাৎ করে চিৎকার দিল। ও আল্লাহ গো, শুভ্র ভাই! রোদের চিৎকারে খাওয়া উবে গেল সকলের। ভাগ্যক্রমে শুভ্র বাসাতেই ছিল। খাবার ফেলে রেখে দৌড় লাগালো। রোদ নামতে গিয়ে স্লিপ খেয়ে নিচে গড়িয়ে পড়ছে। শুভ্র থমকে গেল। সকলে রোদকে গিয়ে ধরলো। রোদ ছটফট করছে, রেহালা কাঁদছে, ডাকছে রে। একসময় রোদ জ্ঞান হারালো। শুভ্র কোলে করে দৌড়াতে লাগলো। রোদ পাখি চোখ খোলো, কিছু হবে না রোদ পাখি। হাসপাতাল ভর্তি মানুষ সকলে ছুটে এসেছে। শুভ্র পায়চারি করছে। রোদকে নিয়ে যাওয়া হয়েছে ঘন্টাখানেক হলো। সবার চোখে মুখে আতঙ্ক। কিছু সময় পর নার্স তোয়ালে পেঁচিয়ে দুটো বাবু নিয়ে বের হলো। অভিনন্দন আপনাকে, এক ছেলে এক মেয়ের বাবা হয়েছেন। মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। আমার স্ত্রী কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, সে ঠিক আছে। একটু পরে কেবিনে শিফট করা হবে। শুভ্র জোরে শ্বাস ফেললো। এতক্ষণে যান হাতে ছিল মনে হয়। ছেলে মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে কানে আজান দিল। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেললো। বাবুদের কোলে নেওয়ার জন্য কাড়াকাড়ি চলল। শুভ্র হাসলো বাচ্চাদের দেখে, চোখে পানি চলে এসেছে। তার বাচ্চা, তার অংশ। রোদকে কেবিনে দেওয়ার পর এক এক করে সকলে দেখে আসলো। সর্বশেষে শুভ্র গেল। এভাবে কেউ ভয় দেখায়? জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম। কিছু হয়নি তো, ঠিক আছি। আমাদের পুচকো পুচকি কই? এই তো তোমাদের ছানারা। ছেলেকে রোদের কোলে আর মেয়েকে শুভ্রের কোলে দিল। দুজনেই বাচ্চার কপালে চুমু খেলো। রাস্তারা পড়ে পড়ল। বাবুদের কিছুক্ষণ আদর করলো। ওদের নাম রাখা হলো সূর্য আর শুভ্রতা। রোদ দেখো ছানাপোনা কিভাবে তাকিয়ে আছে। উলে বাবা লে আমার গেদু সোনারা। কি দেখছো, বাবাকে দেখছো? বাচ্চা আর বাবার কাহিনী দেখে রোদ হাসলো। আমাদের বাড়ি নেবে কবে শুভ্র? ভালো লাগছে না এখানে আর। খুব শীঘ্রই নিয়ে যাব বউ। 4 দিন পর রোদকে বাড়িতে আনা হলো। বাচ্চা আর রোদকে নিয়ে যেন মাখামাখি অবস্থা। আস্তে আস্তে রোদ সুস্থ হলো আর বাবুরাও বড় হতে থাকলো। দিনগুলো এভাবে কাটছিল বেশ। দুটো বাচ্চাকে নিয়ে যখন রোদের অবস্থা নাজেহাল, তখন শুভ্র সামলাতো। হসপিটাল, বউ, বাচ্চা নিয়ে শুভ্রের দিন কাটতে লাগলো। সেদিন শুভ্র হসপিটাল থেকে ফিরেছে। রুমে এসে দেখে মেয়ে কাঁদছে। কি হয়েছে আমার শুভ্রতার? কাঁদছো কেন মা? রোদ কোথায়, তুমি মেয়ে কাঁদছে? কোলে করে একটু হাঁটাহাঁটি করো, আমি ওয়াশরুমে আসছি। শুভ্র মেয়েকে কোলে তুলে নিল। বিভিন্ন গল্প বলে কান্না থামাতে লাগলো। শুভ্রতাও বাবার কোলে গিয়ে চুপ। রোদ বের হলো মিনিট 10 পরে। মেয়েটা এত পাজি হয়েছে কি আর বলবো, কাউকে না দেখলেই শুরু হয়ে যায়। আমার ছেলেকে দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। বাচ্চা মেয়ে কি বুঝলো কে জানে, মায়ের কথায় আবারও গলা ছেড়ে কান্না জোড়ালো। রোদ ভ্যাবাচাকা খেয়ে গেল। শুভ্র হেসে বলল, আর কিছু বলবে আমার মাকে? খবরদার আমার মাকে কিছু বলবে না, তুমি ছেলে নিয়ে থাকো। ও মা! কান্না শেষ, আবার সে খিলখিল করে হেসে উঠল। রোদ কপাল চাপড়ে বলল, পুরো বাবা ডুপ্লিকেট কপি। হায় রে, এটা কি আমার মেয়ে? সময় তার নিয়মে চলে আর চলবে। কিভাবে যে 5-5টা বছর চলে গেল বোঝাই গেল না। শুভ্রের বাচ্চা বউ এখন 2 বাচ্চার মা। সূর্য, শুভ্রতাও বড় হয়ে গেছে। সূর্য হয়েছে গম্ভীর ধরনের। সব সময় একটা বড় বড় ভাব তার মধ্যে থাকে। রোদ মাঝে মাঝে ভেবে পায় না তার ছেলে এত ইন্টেলিজেন্ট কি করে হলো। সূর্য কথা বলি মেপে মেপে, আর শুভ্রতা সে তো একদম বাচাল প্রকৃতির। সারা দিন বাড়ির প্রতিটা মানুষকে নাস্তানাবুদ করে রাখে। তার যত অভিযোগ সব বাবার কাছে। আজ তাদের 5ম জন্মবার্ষিকী, খুব বড় করে আয়োজন করা হয়েছে। সূর্য চুপ করে শুভ্রতার ঢং দেখছে। আহা শুভ্রতা, এমন শুরু করছো কেন? জলদি এসো, ড্রেসটা পরিয়ে দেই। দেখো তো ভাইয়া কি সুন্দর রেডি হয়ে পড়েছে। তাড়াতাড়ি এসো, লেট হচ্ছে তো। আমার কত কাজ পড়ে আছে। পাপা পাপা আসলে পড়বো। পাপা পাপা আসে না কেন মাম্মাম? তুমি ড্রেস পরে নিলেই পাপা আসবে, জলদি করো সুব্রতা। ভাইয়ের কথায় শুভ্রতা জামা পরে নিল। রোদ দাঁড়িয়ে থেকে দেখলো ভাই বোনকে। দুজনে তৈরি করে কপালে চুমু খেয়ে বলল, আমার বাচ্চারা আমার কলিজার টুকরো। সূর্য শুভ্রতাও মাকে চুমু খেয়ে জড়িয়ে ধরল। পাপা পাপা এতক্ষণে তুমি এলে?
জানো, ভাইয়া বলছিল আমি ড্রেস পরলেই তুমি চলে আসবে। সূর্য মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছে। শুভ্র মেয়েকে নামিয়ে দিয়ে সূর্যের কাছে গেল। সূর্যের কাছে গিয়ে তাকে কপালে চুমু খেলো। মুহূর্তেই সূর্যের মুখে হাসি ফুটলো। বাবার গলা জড়িয়ে ধরলো। শুভ্র ছেলে মেয়েকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো। আমরাও তোমাদের অনেক ভালোবাসি পাপ্পা মাম্মা। রুমে উপস্থিত 4 জনের মুখে হাসি। ছেলে মেয়েকে আদর করে নিচে পাঠিয়ে দিল। ওরাও মিষ্টি হেসে চলে গেল। বাচ্চারা যেতেই রোদ বলল, তুমিও ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও, জামা কাপড় সব নামিয়ে রেখেছি। আমাদের বাচ্চারা কত বড় হয়ে গেল, তাই না রোদ? মনে হয় সেদিনই ওরা পৃথিবীর মুখ আলো করে আমাদের কোলে এলো। সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দুটি আজ 5 বছরের বাচ্চা। সময় কত তাড়াতাড়ি চলে বলো। ঠিক আছে, আমার তো মনে হয় আমাদের বিয়েই হলো সেদিন, অথচ আমরা একসাথে 7 বছর পার করে ফেললাম। ভালোবাসি তোমায় রোদ পাখি। তোমার প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই চলছে। আমিও আমার ছানাপোনাদের পাপাকে ভীষণ ভালোবাসি। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।